সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। সুখবর আওয়ামী লীগের, শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে জাতিসংঘের চিঠি। বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ, নেতৃত্ব দেবেন নতুন সাতমুখ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার, গণভোট বাতিলেই বড় বিতর্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সয়াবিন তেল নেই, দাম আকাশ ছোঁয়া, আর ক্ষমতায় বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, স্বজনপ্রীতির রাজত্ব, তারিকের এপিএস সানি ও তার ভাইয়ের ইপিজেড মিশন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাতিয়ায় এমপি হান্নান মাসুদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আটকে পড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অনুমতি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সংসদে বিরোধী দলের ওয়াকআউট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইয়েমেন থেকে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধবিরোধী চুক্তি না করা পর্যন্ত ইরানের সঙ্গে বোমা দিয়ে কথা হবে হেক্সেত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা দিল্লিতে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তার দলের কর্মী সমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই, তবে জাতীয় রাজনীতিতে দলের তেমন কোনো কর্মসূচি চোখে পড়ছে না। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছেন বঙ্গবন্ধু কন্যা। দেশের বাইরে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। শুধু দেশে ফিরলেই হবে না, দেশে ফিরে তাদের কি কাজ হবে সেটাও তিনি তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। প্রধান কাজ মাঠে নামা। সেই সঙ্গে দলের যেসব নেতা জেলে রয়েছেন তাদের হয়ে আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশও তিনি দিয়ে রেখেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লীগ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা, কিন্তু লড়তে গেলে দরকার একজন লড়ুকা নেতার। হাসিনা এখনও দিল্লিতে, যদিও তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন, কিন্তু সেটা কবে তা এখন কেউ জানেন না। দল এক প্রকার নেতৃত্বহীন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। হাসিনা চাইছেন, দলের নেতাকর্মীরা চাইছেন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, কিন্তু লড়তে গেলে তো একজনকে তো নেতৃত্ব দিতে হবে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন সুপ্রিমো হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তিনি রদবদল ঘটাতে চলেছেন। বাতাসে ভাষা গুঞ্জন অনুযায়ী এই পদে বসতে চলেছেন মহিবুল হাসান চৌধুরী নৌফেল। আগে দেখে নেওয়া যাক কে এই মহিবুল হাসান চৌধুরী নৌফেল। এই আওয়ামী লীগারের জন্ম ১৯৮৩ সালের ২৬ জুন চট্টগ্রামে। যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেন সেই পরিবার বাংলাদেশের জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরিবার আওয়ামী লীগপন্থী। বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৯৯৪-এর ১১ মার্চ থেকে ২০১০-এর ১ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। মা শাহিদা মহিউদ্দিন এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান। তাকে বড় করে তোলেন সৎমা হাসিনা মহিউদ্দিন। মহিবুল হাসান চৌধুরী নৌফেল পেশায় একজন আইনজীবী। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে আইন ও নৃবিদ্যা নিয়ে স্নাতক হন। ইউনিভার্সিটি অব ল থেকে স্নাতকোত্তর। পরে লিকন্স ইনের ব্যারিস্টার হিসাবে নিযুক্ত হন। অত্যন্ত প্রাজ্ঞ এই নেতা। দ্য ইউনিভার্সিটি অব ল থেকে আইন, লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে নৃবিদ্যা ও আইন, লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। এই বাংলার সঙ্গেও তার নারীর যোগ রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনেও পড়াশোনা করেন। আবার হাসিনা তাকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। প্রথম কারণ তার পাণ্ডিত্য, দ্বিতীয়ত তিনি একটি আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠেছেন। বাংলায় যেমন তিনি সাবলীল, সমান সাবলীল ইংরেজিতেও। আন্তর্জাতিক মহলেও তার ভালো যোগাযোগ রয়েছে।
আলোচনা চলছে নাসরুত হামিদ দীপুকে নিয়েও। তার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, সরকারে থাকাকালীন তিনি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তবে তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সরকার পতন হলে তিনি দেশ ছেড়ে পালান। নাইদ আহমেদ পলককে নিয়েও কম আলোচনা হচ্ছে না। তার ক্ষেত্রে একটি ভিন্ন ধরনের শক্তি দেখা যায়। তিনি নিজেকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে তুলে ধরতে চেয়েছেন। তবে আওয়ামী লীগের মতো একটি দলের ক্ষেত্রে শুধু প্রযুক্তি নির্ভর হলেই হয় না, মাঠ পর্যায়ে রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া তিনি এখন জেলে, কবে জামিন পাবেন তা কেউ জানে না। আলোচনা হচ্ছে মোহাম্মদ আরাফাতকে নিয়েও। তার শক্তি মূলত বুদ্ধিভিত্তিক এবং মিডিয়া ভিত্তিক। তারও আন্তর্জাতিক মহলের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। হাসিনা সেই সুযোগ কাজে লাগাতে চাইছেন। মাঠ পর্যায়ে রাজনীতিতে তিনি কতটা শক্তিশালী হতে পারবেন সেটা স্পষ্ট নয়। দলের আভ্যন্তরীণ কাঠামো বোঝার দিক থেকে বিপ্লব বড়ুয়ার মতো নেতারা বেশ গুরুত্বপূর্ণ। তিনি দক্ষতার সঙ্গে তার দফতর সম্পাদক হিসেবে কাজ করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। দলের মেকানিজম নিয়ে তার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু পরিচিতি শুধুমাত্র দলের মধ্যেই সীমাবদ্ধ। নাহিম রাজ্জাকের ক্ষেত্রে পারিবারিক নৈতিক ঐতিহ্য একটি বড় বিষয়। তিনি নিজেকে এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন। নাম শোনা যাচ্ছে শাহরিয়ার আলমের। তিনি একজন দক্ষ আমলা। কূটনৈতিক স্তরে তার বিভিন্ন ক্ষেত্রে ভালো যোগাযোগ রয়েছে, ভালো বৈশ্বিক যোগাযোগ রয়েছে। তবে তৃণমূল স্তরে যোগাযোগ বেশ দুর্বল। বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। সুখবর আওয়ামী লীগের শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান, আর তার জন্য দলের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। আওয়ামী লীগ টানা ক্ষমতায় ছিল কয়েক দশক। দলের অনেকেই কোনো কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অনেক নেতা বিদেশে চলে গিয়েছেন। এইসব নেতা আওয়ামী লীগের কাছে বোঝা হয়ে উঠেছে। শেখ হাসিনা এই সব বোঝা আর বয়ে নিয়ে যেতে চাইছেন না। দলে যারা মির্জাফর রয়েছেন তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তার একটা ঝলক কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেই দেখা গেল। আর সেটা হাসিনা করতে চলেছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কথা মাথায় রেখে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন হাসিনা এটা বুঝতে পেরেছেন। বদলে যাওয়া বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারালে দলটি গুরুত্ব হারিয়ে ফেলবে। এই অবস্থায় তিনি প্রথমে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চাইছেন। দলের সাধারণ সম্পাদক পদে রদবদলের মাধ্যমে সেই পর্বের সূচনা করলেন হাসিনা। অনেকে বলছেন জুলাই অগস্টের অভ্যুত্থানের পিছনে একটা ডিপ স্টেট ছিল না। আওয়ামী লীগের বেশ কয়েকজন ঘনিষ্ঠ নেতা তাদের সহায়তা না দিলে আমেরিকার একার পক্ষে একটা সরকার উল্টে দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না। সূত্রের খবর, দলনেত্রী হাসিনা এখন সেই সব মির্জাফরদের খুঁজে বের করার চেষ্টা করছেন। অনেকে বলছেন বঙ্গবন্ধু কন্যা এইসব মির্জাফরদের খুঁজে বের করে চরম শাস্তি দেবেন, কারণ এরা শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদেরকে দলে রেখে দিলে একদিন দলটাই অস্তিত্ব সংকটে পড়বে। অনেকে আশা প্রকাশ করেছিলেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে দুর্বৃত্তায়ন করেছে, আওয়ামী লীগের মূল নেতৃত্বের সঙ্গে হাসিনাকে বিচ্যুত করেছেন, শেখ হাসিনার সঙ্গে তৃণমূলকে বিচ্যুত করেছেন, আওয়ামী লীগকে তার মূল নীতি থেকে সরিয়ে দিয়েছেন, মনোনয়ন নিয়ে দলের যারা বাণিজ্য করেছেন তাদের আর হাসিনা ছেড়ে দেবেন না। গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে এরা মধু খেয়েছেন আর দলের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। বিএনপি জামায়াতের মতো দলের সঙ্গে গোপনে আঁতাত করেছেন। দলের মধ্যে এরা একটা সমান্তরাল নেতৃত্ব তৈরির চেষ্টা চালায়। হাসিনা এবার সেই মৌচাক ভেঙে দিতে বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক পদে রদবদলের মধ্যে দিয়ে সেই কাজ তিনি শুরু করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমের তরফে বলা হয়েছে শেখ হাসিনা শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল আনতে চলেছেন। অনেকে বলছেন আওয়ামী লীগের একটা প্রবল ঝাঁকুনির দরকার ছিল। দলনেত্রী নানা কারণে নিজের ব্যস্ত থাকায় তিনি সেই ঝাঁকুনি দিতে পারেননি। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হাসিনাকে সেই রাস্তা তৈরি করে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে হাসিনা যদি দলের পরিকাঠামোগত পরিবর্তন আনেন, নতুন পরিকাঠামো জাতীয় রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে তো। বাংলাদেশে এখন ক্ষমতায় রয়েছে বিএনপি। তারা আওয়ামী লীগের প্রতি কতটা সদয় হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনীও আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে। তারাও চাইবে না আওয়ামী লীগ আবার ফিরে আসুক। সেনাবাহিনী গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু দেশবাসী বুঝে গিয়েছে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ। দেশবাসীর কথা কানে দেবেন কি তারেক? আরও জানিয়ে দেব, হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার, গণভোট বাতিলেই বড় বিতর্ক। হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইসিটি।
উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা। ২০২৪-এর জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে পালাবদলের পর সেই আইসিটি ইউনূস সরকারের দমনপীড়নে মোক্ষম অস্ত্র হয়ে ওঠে। ধরে ধরে আওয়ামী লীগারদের বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করে তাদের জেলে পাঠাতে শুরু করে। বাহিনীর যেসব কর্তাদের আওয়ামী লীগপন্থী বলে মনে করেছেন তাদের বিরুদ্ধেও মিথ্যে মামলা রুজু করে তাদেরও জেলে পাঠান ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। প্রধানমন্ত্রী পদে আসীন হন তারেক রহমান। দায়িত্ব নেবার পর তিনি প্রশাসনিক স্তরে বেশ কিছু রদবদল ঘটান। সেনাবাহিনীতে রদবদলের পাশাপাশি পুলিশ ও প্রশাসনেও রদবদল ঘটান। উদ্দেশ্য ছিল স্বচ্ছতা আনা। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। এবার বিএনপি সরকারের টার্গেট ১/১১-এর কুশীলবদের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদের শাস্তি নিশ্চিত করা। তাদের বিচার হবে এই ট্রাইব্যুনালে। প্রাক্তন ২ সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসর শেখ মামুন খালেদকে গ্রেফতারের পর ১/১১-এর অন্য কুশীলবদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুশীলবদের মধ্যে যারা বিদেশে রয়েছেন তারা কার্যত আত্মগোপন করেন। দেশে যারা রয়েছেন তারাও আত্মগোপন করেছেন। সাবেক ওই ২ শীর্ষ কর্মকর্তার গ্রেফতারের পর কেউ কেউ দেশ ছাড়ারও চেষ্টা করছেন। তবে তাদের বিদেশ যাত্রার ওপর রয়েছে নিষেধাজ্ঞা। ওই কুশীলবরা কেউ বিমানবন্দর অতিক্রম করতে গেলে বাধার মুখে পড়বেন বলে গোয়েন্দা সূত্রে তথ্য মিলছে। সরকার থেকে সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। সূত্র বলছে প্রতিটি বিমানবন্দরে ১/১১-এর নাটির গুরুদের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। কোটিসূত্রে বলা হচ্ছে ওই ২ শীর্ষ কর্মকর্তা ছাড়াও ১/১১-এর সময় প্রভাবশালী কর্মকর্তাদের ছত্রছায়ায় কেউ কেউ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। তারেক সরকার তাদের টিকি এখনও স্পর্শ করতে পারেনি। তবে বিতর্কিত ওই কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখে গোয়েন্দা সংস্থাগুলি তাদের একটি তালিকা তৈরি করেছে। বিশেষ করে বিতর্কিতদের মধ্যে এখনও যারা দেশে আছেন তারা যাতে দেশ থেকে চলে যেতে না পারেন সরকারের তরফে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি গণমাধ্যমের তরফে অভিবাসন দপ্তরের এক কর্মকর্তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। আদালত থেকে কারো বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপের খবর এলে তখন পদক্ষেপ করা হয়। তবে এর বাইরেও বিশেষ ব্যবস্থায় বিদেশ যাত্রায় বাধা দেওয়ার সুযোগ রয়েছে বলে ওই কর্মকর্তাটি জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রায় ১৯ বছর আগে গণতান্ত্রিক ধারা ব্যাহত করে সেনার একটি অংশের সমর্থনে গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। বিতর্কিত ওই সরকার ১/১১-এর সরকার বলে পরিচিতি পায়। দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে আচমকাই কয়েকজন ক্ষমতাধর হয়ে ওঠেন। তারা বেসামরিক সহযোগীদের সমর্থনে দেশ পরিচালনা করতে শুরু করেন। তখন আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে শুরু করে। আর সেই সুযোগে সেনাবাহিনীর হঠাৎ ক্ষমতাবান হয়ে ওঠা কর্তারা সুযোগের সদ্ব্যবহার করেন। তারা নেতাদের চরিত্র হননের উদ্দেশ্য নিয়ে মাঠে নামেন। সেই সেনা সরসাকের আমলে তারেক রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেনা সদরে। সেখানে চলে অত্যাচার। ক্ষমতার অপব্যবহার দেশের প্রধান ২ দল আওয়ামী লীগ ও বিএনপি শীর্ষ নেতাদের মাইনাস করে নতুন এক রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করেছিল ১/১১ সরকার। ওই সরকারের নেপথ্যে ভূমিকা পালনকারী কিছু উচ্চাকাঙ্ক্ষী সামরিক ও বেসামরিক কর্মকর্তার মূল লক্ষ্য ছিল রাজনৈতিকদের অপদস্থ করে তাদের সম্পর্কে দেশবাসীর কাছে নেগেটিভ পারসেপশন তৈরি করা। এদিকে সয়াবিন তেল নেই, দাম আকাশছোঁয়া, আর ক্ষমতায় বিএনপি। বাজারে গেলে এখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। দোকানে তেলের বোতল আছে কিন্তু চাহিদা মতো দেয়া হচ্ছে না, যেন রেশনের দোকান। ডিলার থেকে পরিবেশক, পরিবেশক থেকে খুচরা, সব জায়গায় একই গল্প। তেল নেই, যা আছে তার দাম বেশি। ৫ লিটারের বোতলে এমআরপি ৯৫৫ টাকা লেখা থাকলেও বিক্রি হচ্ছে ৯৭৫, ৯৮০ টাকায়। ২ লিটারের বোতলে ৩৯০ লেখা বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। মানে বোতলের গায়ে যা লেখা আছে সেটাও এখন আর মানা হচ্ছে না। এই সংকট হঠাৎ করে আসেনি। প্রায় ১.৫ মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাচ্ছে। কোম্পানিগুলো বাজারে কম তেল ছাড়ছে এবং সরকারের কাছে দাম বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছে। এর মাঝে খোলা সয়াবিন আর পাম তেলের দামও কেজিতে ৫ টাকা করে বেড়ে গেছে। এখন প্রশ্ন হল, এই দেশ চালাচ্ছে কারা এবং এই পরিস্থিতির দায় কার? ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। জনগণের বড় একটা অংশ সেই ভোটকে প্রত্যাখ্যান করেছে। সেই কথিত ভোটের মাধ্যমে ক্ষমতায় বসেছে বিএনপি। আর ক্ষমতায় বসার ১.৫ মাসের মাথায় সাধারণ মানুষ রান্নাঘরে গিয়ে তেলের বোতল খুঁজে পাচ্ছে না। বিএনপির ইতিহাস যারা একটু মনে রাখেন তারা জানেন এই দলের শাসনামলে জ্বালানি, সার, বিদ্যুৎ আর নিত্যপণ্যের সংকট একটা পরিচিত চেহারা নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
ব্যাংকে গেলে টাকা মেলে না, পাম্পে গেলে জ্বালানি পাওয়া ভার, আর এখন রান্নাঘরের তেলটুকুও রেশন হয়ে গেছে। এটাকে কেউ কেউ রসিকতা করে জুলাই দাঙ্গার নতুন স্বাধীনতা বলছেন। কিন্তু এই রসিকতার পেছনে যে কষ্ট আছে সেটা বোঝার সময় এই সরকারের নেই বলেই মনে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যাটা হল জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু মানুষের আয় বাড়ছে না। যে মানুষটা মাসে ২০,০০০ টাকা বেতন পায় তার বেতন গত বছরও ২০,০০০ ছিল, কিন্তু সংসার চালাতে এখন আরও বেশি টাকা লাগছে। তেলের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, গ্যাসের বিল বেড়েছে। মধ্যবিত্ত মানুষ এখন প্রতি মাসে একটু একটু করে গরিব হচ্ছে, আর সরকার তার নাম সর্বস্ব মন্ত্রিসভা নিয়ে বিবৃতি আর চিঠি চালাচালিতে ব্যস্ত। ভোজ্যতেল কোম্পানিগুলোর সংগঠন ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনে দাম বাড়ানোর দাবিতে চিঠি দিয়েছে, মানে সামনে তেলের দাম আরও বাড়তে পারে। সরকার যদি কোম্পানিগুলোর দাবিতে সায় দেয় তাহলে যে মানুষটা এখন ৯৮০ টাকায় ৫ লিটার তেল কিনছেন তাকে শীঘ্রই আরও বেশি গুনতে হবে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। তেল কোম্পানির কর্মকর্তারা সাংবাদিকদের কাছে মন্তব্য করতে রাজি না, সরকারও নীরব, আর মানুষ দোকানে দোকানে ঘুরে রেশনের মতো করে তেল কিনছে। এটাই এখন বাংলাদেশের বাস্তবতা। আরও জানিয়ে দেব স্বজনপ্রীতির রাজত্ব, তারেকের এপিএস সানি ও তার ভাইয়ের ইপিজেড মিশন। দায়িত্ব গ্রহণের মাত্র ১ মাসের মাথায় বিতর্কের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নবনিযুক্ত সহকারী একান্ত সচিব ২ এপিএস-2 আব্দুর রহমান সানি। নিজের পদের প্রভাব খাটিয়ে আপন ভাইয়ের পারিবারিক কোম্পানিকে একটি বিশাল রপ্তানি অঞ্চল ইপিজেড স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত ২৯ মার্চ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড স্থাপনের প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন। অনুসন্ধানে দেখা গেছে এই ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। তিনি প্রধানমন্ত্রীর এপিএস-2 আব্দুর রহমান সানির বড় ভাই। কবির আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ কর্মকর্তার পারিবারিক প্রতিষ্ঠানকেই এই লাভজনক ও কৌশলগত প্রকল্পের কাজ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুর রহমান সানিকে প্রধানমন্ত্রীর এপিএস-2 হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শর্ত অনুযায়ী তাকে অন্য সব ব্যবসা বা পেশা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু নিয়োগ পাওয়ার মাত্র ৪০ দিনের মাথায় তার পরিবারের কোম্পানির প্রস্তাব গৃহীত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে, এটি কি স্রেফ ব্যবসায়িক প্রস্তাবের যোগ্যতা নাকি ক্ষমতার অপব্যবহার? নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, সরকার পরিবর্তনের পর যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার পরিবারের কোম্পানিকে এত দ্রুত বড় প্রকল্পের কাজ দেওয়া নৈতিকতার পরিপন্থী। কবির আহমেদ ভূঁইয়া কসবা আখাউড়া আসনে ধানের শীষের টিকিট না পেলেও সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে তাকে এলাকায় প্রভাবশালী করার চেষ্টা চলছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের একাংশ এই পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতির চর্চায় উষ্মা প্রকাশ করেছেন। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা আব্দুর রহমান সানির পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করেন, নতুন সরকারের শুরুতে এ ধরনের অভিযোগ প্রশাসনের ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে। এদিকে হাতিয়ায় হান্নান মাসুদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে ভুয়া ধর্ষণের প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা। মঙ্গলবার ৩১ মার্চ বিকালে উপজেলার হরুনি ইউনিয়ন পৌরসভা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদকারীরা ঝাড়ু হাতে সড়কে নেমে মিছিল করেন এবং সংশ্লিষ্ট বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দুঃখজনক। তারা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ভ্রমদান্তিকর তথ্য উপস্থাপন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণ বন্ধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তারা।
কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। মিছিলে অংশ নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য আব্দুল হান্নান মাসুদকে হাতিয়াসহ জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, না হয় হাতিয়াবাসী তার বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন বলেন, ভ্রমদান্তিকর তথ্য উপস্থাপন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণ বন্ধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। আরও জানিয়ে দেব, আটকে পড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অনুমতি ইরানের। হরমুজ প্রণালী দিয়ে আটকে পড়া বাংলাদেশের ৬টি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার ১ এপ্রিল মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত বলেন, ৬টি জাহাজের ব্যাপারে আমরা তেহরানকে জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তা করার অনুমোদন দিয়েছে। জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে না আসার কারণে আমরা শনাক্ত করতে পারিনি। তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে দিতে বলেছিলাম। সেগুলো গত সপ্তাহে আমরা পেয়েছি। এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। জলিল রহিমি বলেন, এখানে পেট্রোল পাম্পে যে দীর্ঘ লাইন, এগুলো সচিত্র রিপোর্ট আমরা তেহরানে দিয়েছি এবং বলেছি আমাদের এখানকার ভাই আমাদের বন্ধুরা সমস্যায় আছে, তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, সব ধরনের সহযোগিতা যেন করা হয়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ আমাদের বন্ধু এবং ভ্রাতৃত্বের বন্ধন আমাদের সঙ্গে। বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালীতে রয়েছে। আমাদের কাছে বাংলাদেশ সরকার সহায়তা চেয়েছে এই ৬টি জাহাজ যাতে নিরাপদে আসতে পারে। আমরা জানিয়েছি এ ব্যাপারে সর্বাত্মক সহায়তা করা হবে। এই অঞ্চলে আমাদের মুসলিম ভাই যারা আছে তারা বিন্দুমাত্র কষ্ট করুক, আমরা যতদিন আছি এটা হতে দেব না। তারপরেও যদি কোনো অসুবিধা হয়ে যায়, একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, আমরা আশা করি এদেশের জনগণ সেটা অনুধাবন করবে। যুদ্ধের পর হরমুজ প্রণালী নিয়মগুলোর অবশ্যই পরিবর্তন হবে জানিয়ে জলিল রহিমি বলেন, ইনোসেন্স প্যাসেজের নিয়ম অনুসারে কোনো ধরনের জাহাজ ইরানের অনুমতি ছাড়া এই প্যাসেজ দিয়ে যেতে পারবে না। এক্ষেত্রে আমাদের সংসদ এবং সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। আমরা অবশ্যই হরমুজ প্রণালীতে আমাদের নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠিত করব। তিনি বলেন, এই যুদ্ধটা কেবল আমাদের বিরুদ্ধে নয়, এটা আসলে ইসলামী সভ্যতা, সংস্কৃতি এবং পুরো মুসলিম উম্মার বিরুদ্ধে একটা যুদ্ধ। আমরা সম্প্রতি ১৮০ জনের বেশি বাংলাদেশি যারা ইরানে ছিলেন তাদের নিরাপদে দেশে ফেরার ক্ষেত্রে সহযোগিতা করেছি। তাদের মধ্যে অনেকেই ভিসা ও পাসপোর্ট ছাড়াই ইরানে অনুপ্রবেশ করেছিল। রাষ্ট্রদূত জানান, এইসব বাংলাদেশি যারা অবৈধভাবে ছিল তাদের গ্রেফতার না করে, কোনো হয়রানি না করে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নামমাত্র জরিমানা করে আমরা তাদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছি। তিনি জানান, ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানিয়ে একটি চিঠি দিয়েছেন। তবে এই যুদ্ধের ব্যাপারে বাংলাদেশ এ পর্যন্ত যে বিবৃতি দিয়েছে সেটা নিয়ে আমাদের কষ্টের জায়গা আছে। যুক্তরাষ্ট্র ১৫টি শর্তসহ ইরানকে একটি প্রস্তাব দিয়েছে জানিয়ে জলিল রহিমি বলেন, আসলে এটা ছিল তাদের চাওয়া পাওয়ার বিষয়। যুদ্ধের মাধ্যমে তারা যা অর্জন করতে পারেনি, এভাবে তারা অর্জন করতে যাচ্ছে। আমেরিকার সঙ্গে আমাদের কোনো ধরনের আলোচনা হয়নি। তাদের ১৫টি শর্তের ব্যাপারে আমরা কোনো জবাব দিইনি। তিনি বলেন, মুসলিম রাষ্ট্র যেমন তুরস্ক, মিশর বা পাকিস্তানকে আমরা এই কথা বলেছি, ইরান কখনোই যুদ্ধের পক্ষে নয়, যুদ্ধ চায় না। তবে ইরান এমনভাবে যুদ্ধ শেষ করতে চায় যাতে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ইরানের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের অস্ত্রের জোর থাকে ততক্ষণ পর্যন্ত তারা আক্রমণ করে। যখন অস্ত্রের ঘাটতি হয় তখন তারা শান্তির কথা বলে। এটা হতে পারে না। তাদের বিপদের সময় তারা যুদ্ধ বন্ধের কথা বলবে আর আমাদের মেনে নিতে হবে। এদিকে সংসদে বিরোধী দলের ওয়াকআউট। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপি সহ ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা। বুধবার ১ এপ্রিল বিকেলে অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে।
এদিন সংসদ অধিবেশন চলাকালীন স্পিকারের অনুমতি সাপেক্ষে জুলাই সনদ ও গণভোট ইস্যুর কথা তুলে ধরে বিরোধী দলীয় নেতা ডা শেফিকুর রহমান বলেন, এই বিষয়টি কোনো দলের সঙ্গে সম্পর্কিত না। যে বিষয়ে নির্বাচনের আগে সরকারি দল, বিরোধী দল সবাই একমত হয়েছি, আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর রায়ের প্রতিফলন হল না। বিরোধী দলে বসে আমরা এই অবমূল্যায়ন মেনে নিতে পারি না, এজন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বেরিয়ে গিয়েছিলেন বিরোধী দলীয় সদস্যরা। এর বাইরে আজই প্রথমবার সংসদে কোনো বিষয়ে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করলেন বিরোধী দলীয় সদস্যরা। গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। সংসদে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। দলটির সঙ্গে 11 দলীয় নির্বাচনী সমঝোতার কয়েকটি দল সংসদে প্রতিনিধিত্ব করছে। এর মধ্যে রয়েছে তরুণদের নেতৃত্বাধীন দল এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের প্রতিনিধি। এবারের নির্বাচনে জামায়াত জোট 77টি আসনে জয়ী হয়েছে। আরও জানিয়ে দেব, ইয়েমেন থেকে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছেন। ইরান ও হিজবুল্লার সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তারা। এক বিবৃতিতে হুতিরা জানান, ইরান ও লেবাননের হিজবুল্লার সঙ্গে মিলে তারা চলতি যুদ্ধে তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে। তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে। লেবানন, ইরান, ইরাক এবং দক্ষিণকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার প্রায় 3 ঘণ্টা পর হুতিদের এ বিবৃতি এল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইয়েমেন থেকে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেক্স জানিয়েছেন, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি বন্ধের চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত দেশটিতে যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণ অব্যাহত থাকবে। মঙ্গলবার 31 মার্চ মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ এসব কথা বলেন। তবে ইরানি কর্মকারীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করলেও হেগসেথের দাবি, দুই পক্ষের মধ্যে আলোচনা একদম বাস্তব এবং তা এগোচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ দাবি করেন, ইরানের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের আকাশে এখন স্বাধীনভাবে উড়তে পারছে। যখনই ইরানের ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো বাইরে বের করা হচ্ছে, তখনই সেগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে। হেগসেথ অঙ্গীকার করে বলেন, প্রয়োজনের চেয়ে বেশি সামরিক শক্তি আমরা ব্যবহার করতে চাই না। তবে আমি যখন বলেছিলাম আমরা বোমা দিয়ে আলোচনা করব, তখন সেটি হালকাভাবে বলিনি। আমাদের কাজ হল ইরানকে এটা বোঝানো, তারা যদি একটি চুক্তিতে আসে তবেই বর্তমান শাসক গোষ্ঠী ভালো অবস্থায় থাকবে। হেগসেথ জানান, গত সপ্তাহে তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো পরিদর্শন করেছেন এবং সেনাদের সঙ্গে দেখা করেছেন। ইরানের নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্ব প্রেসিডেন্ট ট্রাম্প যাদের দিয়েছেন, ফিরে এসে সোমবার তিনি তাদের সঙ্গে বৈঠক করেন। এ দলে রয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হেগসেথ আরও জানান, ইরানের কাছে হাজার হাজার মার্কিন মেরিন ও ৮২তম এয়ারবোর্ন সৈন্য মোতায়েনের উদ্দেশ্য আলোচনার টেবিলে ইরানের ওপর চাপ তৈরি করা। কেন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে এমন প্রশ্নে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এর উদ্দেশ্য অপ্রত্যাশিত কিছু করা। হেগসেথ বলেন, আমাদের শত্রুরা এখন ভাবছে যে অন্তত 15টি উপায়ে আমরা তাদের ওপর স্থল হামলা চালাতে পারি, আর সত্যিই আমরা তা পারি। প্রয়োজন হলে আমরা মার্কিন প্রেসিডেন্টের পক্ষে সেই বিকল্পগুলো ব্যবহার করব, আবার হয়তো সেগুলো একেবারেই ব্যবহার করব না, যদি আলোচনার মাধ্যমে কাজ হয়ে যায়। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার 31 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু যুক্তরাষ্ট্রের একার নয়, মিত্র দেশগুলোরও এতে আরও ভূমিকা রাখা উচিত। যারা ইরান যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের সতর্ক করে ট্রাম্প বলেন, তেলের সংকট নিয়ে তারা চিন্তিত হলে যেন নিজেরা হরমুজ প্রণালীতে গিয়ে তেল নিয়ে আসে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তোমাদের এখন নিজেদের জন্য লড়াই করা শিখতে হবে। যুক্তরাষ্ট্র তোমাদের সাহায্য করার জন্য আর সেখানে থাকবে না, ঠিক যেভাবে তোমরা আমাদের পাশে ছিলে না। হেক্সেথ ট্রাম্পের এই বার্তাকে সমর্থন করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্প ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরোধী চুক্তি করতে প্রস্তুত। হেক্সেথ বলেন, ইরান যদি বুদ্ধিমান হয় তবে তারা একটি চুক্তি করবে। প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি করবেন, তিনি এ জন্য প্রস্তুত।